আমাদের এই পৃথিবীর এত বেশি উন্নতি এবং আধুনিকতার পেছনে সবচাইতে বেশি অবদান রয়েছে বিদ্যুতের। বিদ্যুৎ ছাড়া যেন আমরা একটি দিনও কল্পনাও করতে পারি না। আমাদের মোবাইল ফোন থেকে শুরু করে দৈনন্দিন জীবনে সবকিছুই বিদ্যুতের উপর নির্ভরশীল। কিন্তু কি হবে যদি হঠাৎ করে চিরদিনের জন্য আমাদের পুরো পৃথিবীর বিদ্যুৎ চলে যায় আর বিদ্যুৎ আর কখনোই ফিরে না আসে? বছরের পর বছর ধরে আমাদের পুরো পৃথিবী ছেয়ে যায় ভয়ানক অন্ধকারে। সেই সাথে হঠাৎ করে আধুনিক পৃথিবীতে বিদ্যুৎ না থাকার ফলে আমাদের চারিপাশে সবকিছু একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। বিভিন্ন কলকারখানা, মেডিসিনের ফ্যাক্টরি, বড় বড় ডিজিটাল শপিং মল সহ সবকিছু। আর এভাবেই আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে থাকে আমাদের পুরো পৃথিবী। তখন মানুষ কি এই বিদ্যুৎহীন পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে, নাকি পৃথিবীর সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে মানুষও ধ্বংস হয়ে যাবে? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ সার্ভাইভাল মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক বিদ্যুৎহীন এক ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন আমাদের পৃথিবী ধ্বংসের একদম দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। আসলে আজ থেকে প্রায় কয়েক বছর আগে পৃথিবী একদম স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করে পৃথিবীর সোলার সিস্টেমে এমন একটি সমস্যা দেখা দেয় যেটার ফলে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে অদ্ভুত একটি সোলার ফ্লেয়ার, যার ফলে হঠাৎ করে পুরো পৃথিবীর যত ইলেকট্রনিক ডিভাইস ছিল সেই সবকিছু একদম অকেজো হয়ে পড়ে। এমনকি পৃথিবীর ইলেকট্রিসিটিও কাজ করা একদম বন্ধ করে দেয়। ফলে দেখতে দেখতেই পুরো পৃথিবীর সমস্ত টেকনোলজি একদম ধ্বংস হয়ে যায়। কম্পিউটার, মোবাইল ফোন, ফ্যাক্টরির বিভিন্ন ডিজিটাল মেশিন, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে যত ইলেকট্রনিক ডিভাইস ছিল সেই সবকিছু একদম অকেজো হয়ে পড়ে। যে পৃথিবী তার প্রায় প্রত্যেকটি কাজের জন্য বিদ্যুতের উপর নির্ভরশীল ছিল, বিদ্যুৎ ছাড়া সেই পৃথিবীও যেন একদম মূল্যহীন হয়ে পড়ছিল। মানুষের জীবনও পুরোপুরিভাবে বদলে যেতে শুরু করেছিল। পুরো পৃথিবীতে যত ফ্যাক্টরি ছিল যেগুলো মূলত বিদ্যুতের উপর নির্ভরশীল, সেগুলো হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় মানুষ তার কর্মসংস্থান হারিয়ে ফেলে এবং আস্তে আস্তে পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষের মধ্যে এত বেশি আর্থিক সমস্যা দেখা দেয় যে এখন পর্যন্ত তাদেরকে অনেক কষ্টের সাথে জীবনযাপন করতে হচ্ছে। মানুষের কাজ ছিল না, অর্থ ছিল না এবং শিশুদের লেখাপড়া একদম বরবাদ হয়ে গিয়েছিল। অনেকে তো 3 বেলা ঠিকমতো খাবার পর্যন্ত খেতে পারত না। এমনকি বেশিরভাগ জায়গার স্কুল, কলেজ, ফ্যাক্টরি, অফিস, আদালত এই সবকিছু বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে পুরো পৃথিবী যেন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। এমনকি মানুষের মেডিসিন তৈরি করার জন্য যে ফ্যাক্টরিগুলো ছিল সেগুলোও দেখতে দেখতে বন্ধ হয়ে যায়। এখন প্রায় সবকিছু একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর বর্তমানে মানুষ এখন অনেক কষ্টেই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে সার্ভাইভ করছে। এদিকে পৃথিবীর যত বড় বড় এবং শক্তিশালী দেশগুলো ছিল সেই দেশগুলোর গভর্নমেন্টও প্রত্যেকটি দেশের এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে তারা নিজেদের ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যায়। ফলে বর্তমানে বেশিরভাগ দেশেরই কোনো সরকার ছিল না, যার ফলে পৃথিবীর বিভিন্ন জায়গাতে পৃথিবীর যত ধনী মানুষেরা ছিল তারা যে যেভাবে পারছিল নিজেদের রাজত্ব চালাচ্ছিল, কারণ তাদের কাছে মজুদ ছিল অনেক অত্যাধুনিক কিছু বন্দুক, আর সেই বন্দুকগুলো পরিচালনার জন্য দক্ষ লোকেরাও তাদের সাথে ছিল। এভাবে অনেকেই পৃথিবীর বিভিন্ন জায়গা নিজেদের দখলে নিয়ে নিয়েছে, যার ফলে আস্তে আস্তে বিভিন্ন বড় বড় শহরে অনেক মানুষই না খেয়ে মরতে শুরু করে। সেই সাথে এখন পৃথিবীতে মেডিসিনের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক রোগীরই এখন কোনো চিকিৎসা দেওয়া সম্ভব ছিল না। এমনকি প্রত্যেকটি হসপিটালও পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, যার ফলে বিভিন্ন রোগের কারণেও মানুষ মারা যেতে থাকে। আর বর্তমান পৃথিবীতে টাকা পয়সার তেমন কোনো মূল্য ছিল না, শুধুমাত্র মূল্য ছিল বেশ কিছু দামি জিনিস এবং বিভিন্ন অস্ত্রের, যেগুলোর পাওয়ারে মূলত বর্তমানে মানুষ রাজত্ব করে চলতে পারবে। এবার আমরা জ্যাক নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। আসলে পৃথিবী যখন একদম স্বাভাবিক ছিল তখনই জ্যাক ছিল পৃথিবীর সবচাইতে ফেমাস একজন ট্রেজার হান্টার। সে মূলত তার কাজের দক্ষতার জন্য খুবই অল্প সময়ের মধ্যেই ফেমাস হয়ে গিয়েছিল। আসলে যে কোনো ধরনের পুরনো জিনিসপত্র বা 1000 বছর আগে হারিয়ে গিয়েছে এমন জিনিসপত্র, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, এই সমস্ত জিনিসগুলো খুঁজে বের করা তার কাছে কোনো ব্যাপার ছিল না। সেই জিনিসগুলো মরুভূমির নিচে অথবা সমুদ্রে যতই গভীরে থাকুক, তার কাছে সেগুলো খুঁজে বের করা ছিল খুবই নর্মাল একটি বিষয়। জ্যাক আবার ছিল অনেক শক্তিশালী এবং আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ। সে মূলত কারো আন্ডারে থাকতে পছন্দ করে না, তাই যখন তার কাছে কোনো কিছু খুঁজে বের করার কাজ আসে সেই কাজটি করে দিয়ে সে তার পারিশ্রমিক নিয়ে নিজের মতো করে জীবন কাটায়। তার নিজের জীবনে কারো হস্তক্ষেপ তার একদম পছন্দ ছিল না, তাই সে সবসময় একা একাই থাকত। সে তার পুরো জীবনে এমন এমন জিনিস খুঁজে বের করেছিল যেটা মূলত কারো পক্ষেই সম্ভব ছিল না, তাই চারিদিকেই তার অনেক সুনাম এবং সম্মান ছিল।
কিন্তু পৃথিবী ধ্বংসের প্রায় 6 বছর সময় পার হয়ে গিয়েছে। বর্তমানে খুবই কম সংখ্যক মানুষ তার ব্যাপারে জানে। এবার আমরা জ্যাককে ইংল্যান্ডের একটি শহরে দেখতে পাই, যে কিনা তার একটি বাইকে চড়ে কোনো একটি জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। জ্যাক আসলে এখনো একজন ট্রেজার হান্টার হিসেবে কাজ করে থাকে, আর আজকেও সে তার এমনই একটি মিশনে এসেছে। তো জ্যাক এখানে খুবই সাবধানতার সাথে তার বাইক নিয়ে পরিত্যক্ত একটি বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে। এরপর সে সোজা সেই বিল্ডিংটির ছাদে চলে আসে, যেখান থেকে পুরো শহরটিকে দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর জ্যাক সেই বিল্ডিং থেকে বেরিয়ে এসে বিল্ডিংটির কাছেই থাকা একটি হোটেলে প্রবেশ করে, যেটা কিনা একসময় অনেক বিলাসবহুল একটি হোটেল ছিল, কিন্তু বর্তমানে এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জ্যাক তখন তার হাতে ছোট একটি টর্চ লাইটের মাধ্যমে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে হোটেলটির উপরের দিকে যায়, যেখানে বিশাল বড় একটি তাকের মধ্যে অনেক ধরনের বই রাখা ছিল। জ্যাক তখন সেই বইয়ের তাকের কাছে গিয়ে চারিদিকটা খুব ভালোভাবে দেখতে থাকে, আর কিছুক্ষণ এভাবে চেক করার পর সে সেখানে গোপন একটি দরজা খুঁজে পায়। এরপর যখনই সে সেই বইয়ের তাকটি সেখান থেকে সরিয়ে দেয়, তখনই দেখা যায় যে সেখানে একটি রুম রয়েছে। জ্যাক সেই রুমটির একদম কাছে চলে যায়। এরপর সে তার কাছে থাকা কিছু ছোট ছোট বোমের মাধ্যমে সেখানে থাকা স্টিলের একটি শক্ত দরজা ভেঙে ফেলে। এবার জ্যাক কিছুটা এগিয়ে যাওয়ার পর সেখানে একটি লকার দেখতে পায়, যেটার উপরে বিভিন্ন ধরনের লেটারের বাটন ছিল। অর্থাৎ এখানে সঠিক পাসওয়ার্ড দিতে পারলে সেই লকারটিকে খুলতে পারবে। জ্যাক তখন তার স্পেশাল একটি লাইটের মাধ্যমে সেখানকার লেটারগুলোকে খুব ভালোভাবে দেখতে থাকে, আর যে সমস্ত লেটারগুলোতে মানুষের আঙুলের ছাপ দেখা যাচ্ছিল সে সেগুলোকে ছোট্ট একটি কাগজের মধ্যে লিখতে থাকে। তারপরও পাসওয়ার্ডটি তেমনভাবে বোঝা যাচ্ছিল না, কারণ এখানে অক্ষরগুলো এলোমেলো অবস্থায় ছিল। তবে জ্যাক তো ছিল অনেক বুদ্ধিমান, তাই সে খুবই অল্প সময়ের মধ্যে পাসওয়ার্ডগুলোকে সুন্দরভাবে সাজিয়ে ফেলে। এরপর যখনই লকারটির মধ্যে সে পাসওয়ার্ডটি দেয়, দেখা যায় যে পাসওয়ার্ডটি একদম সঠিক হয়েছে। তাই জ্যাক তখন লকারটি খুলতে সক্ষম হয়। তবে লকারটি খুলতেই দেখা যায় যে সেখানে কোনো সোনাদানা অথবা টাকা পয়সা ছিল না, বরং সেখানে ছিল বেশ পুরনো কিছু অ্যালবাম। এরপর সে সেখানে একটি গ্রামোফোন দেখতে পায়, যেটা মূলত বিদ্যুৎ ছাড়াই অন্য একটি উৎসের মাধ্যমে চালানো সম্ভব ছিল। তাই জ্যাক তখন সেই গ্রামোফোনের মাধ্যমে সেই অ্যালবামটিকে সেখানে প্লে করে দেয়। অ্যালবামটির নাম ছিল পাসওয়ার্ড। তো যখনই গ্রামোফোনে সেই পাসওয়ার্ড গানটি বাজতে শুরু করে, ঠিক তখনই দেখা যায় যে সেই গানের সংস্পর্শে এসে আরও একটি লকার খুলে যায়। এরপর জ্যাক সেই লকারের মধ্য থেকে অনেক দামি একটি ভায়োলিন বের করে, যেটা একসময় পৃথিবীর সবচাইতে দামি ভায়োলিন ছিল। এরপর জ্যাক যখন সেই ভায়োলিনটি নিয়ে সেখান থেকে চলে যাবে, ঠিক তখনই সেখানে বেশ কিছু পুলিশ চলে আসে। কিন্তু বর্তমান পৃথিবীতে পুলিশের সংখ্যা অনেক কম ছিল। তো তাদের মধ্য থেকে একজন পুলিশ অফিসার জ্যাককে বলে, আমরা জানি তুমি এখানে চুরি করতে এসেছো, তবে আমরা তোমাকে অ্যারেস্ট করব না যদি তুমি তোমার চুরি করা জিনিসগুলো এখানে রেখে চুপচাপ চলে যাও। কিন্তু জ্যাক ছিল খুবই চালাক। জ্যাক তখন তাদেরকে বলে, আমি চোর নাকি তোরা চোর? তোরা কি ভেবেছিস এভাবে পুলিশের পোশাক পরে চুরি করতে এসে আমাকে বোকা বানাতে পারবি? এসব কথা শুনে সেখানে যারা পুলিশ সেজে এসেছিল তারা বুঝতে পারে যে জ্যাক তাদেরকে চিনতে পেরেছে, অর্থাৎ তারা আসলেই চোরদের একটি গ্রুপ ছিল। এবার এখানে দেখা যায় জ্যাক তাদের উপর হামলা করার আগে তারাই উল্টো জ্যাকের উপর সঙ্গে সঙ্গেই হামলা শুরু করে দেয়। তবে জ্যাকের কাছে অত্যাধুনিক বন্দুক ছিল, আর সে বন্দুক চালাতে ছিল খুবই দক্ষ। তাই সে তাদের উপর অনবরত গুলি করতে শুরু করে। কিন্তু সেই চোরের গ্রুপটি খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গাতে মুভ করতে পারছিল, তাই জ্যাকের বন্দুকের গুলি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। জ্যাক তখন বন্দুক বাদ দিয়ে তার হাত দিয়ে সেখানে লড়াই করতে শুরু করে। তার শরীরে এত বেশি শক্তি ছিল যে সে একাই তাদের সবার জন্য যথেষ্ট ছিল। এমনকি তারা সবাই একসঙ্গে হয়েও জ্যাকের কোনো ক্ষতি করতে পারছিল না। এরপর আরেকজন চোর যখন জ্যাককে পেছন থেকে হামলা করতে যাবে, ঠিক তখনই জ্যাক এটা বুঝতে পেরে তার পিঠের দিকে ব্লেড ছুঁড়ে মারে, যার ফলে সেই চোর সেখানেই শেষ হয়ে যায়। এখন সেখানে বাকি ছিল চোরদের গ্রুপের লিডার। তো জ্যাক যখন সেই লিডারের দিকেও তার একটি ব্লেড ছুঁড়ে মারে, তখন সেই লিডার তার হাত দিয়ে ব্লেডটিকে ধরে ফেলে। আর এমন সময় দেখা যায় যে সেই লিডার তার হাতে যে ব্লেডটি ধরেছিল সেই ব্লেডের ভেতর থেকে একটি বোম সেখানে ফেটে যায়, ফলে সেই লিডার সেখানেই মারা যায়। জ্যাক একাই এখানে চোরদের এত বড় একটি গ্রুপকে শেষ করে ফেলে। এরপর জ্যাক সেই হোটেল থেকে বেরিয়ে পড়ে, আর সে তার বাইকটি নিয়ে সোজা চলে আসে বিশাল বড় একটি বিল্ডিং এর কাছে, যেটা কিনা বর্তমানে একটি ফ্যাক্টরি ছিল। আর সেখানকার দরজার সামনে অনেকগুলো গার্ডেরা একসাথে পাহারা দিচ্ছিল। আসলে এই জায়গাটি ছিল অনেক ধনী একজন ব্যক্তি, যার কিনা শখ ছিল অনেক দামি দামি এবং পুরনো জিনিসপত্র নিজের কাছে রাখা। তাই মূলত সে জ্যাককে হায়ার করে ভায়োলিনটি উদ্ধারের মিশনে পাঠিয়েছিল। তো জ্যাক তখন ভায়োলিনটি নিয়ে ভেতরে প্রবেশ করে
সেখানকার একজন অ্যাসিস্ট্যান্টের হাতে ভায়োলিনটি তুলে দেয়। এরপর সেই অ্যাসিস্ট্যান্ট তখন জ্যাককে বলে যে আগস্ট তাকে দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করাতে চায়। আর জ্যাক তখন তার কাছে আগস্ট তাকে পরবর্তীতে কোন কাজ দিতে চায় সেটা শুনতে চায়। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে তার কাজটি খুলে বলে, কিন্তু জ্যাক সঙ্গে সঙ্গে মানা করে দেয়, কারণ এই কাজটি করতে হলে তাকে এমন একটি সমুদ্রের কিনারায় যেতে হবে যেটা কিনা মূলত অন্য একটি দেশে অবস্থিত ছিল। যদি এটা স্বাভাবিক পৃথিবীতে হতো তাহলে সে কাজটি যেভাবেই হোক করে দিত, কিন্তু বর্তমানে পৃথিবীর এমন একটি অবস্থা ছিল যে তাদের কাছে এই ব্যাপারে কোনো তথ্য ছিল না। অন্য দেশগুলো এখন কোন অবস্থায় রয়েছে, এমনকি সেই শহর বা দেশও টিকে আছে কিনা। তাই জ্যাক এত ঝুঁকি নিয়ে এই কাজটি করতে চাইছিল না। এরপর সেই অ্যাসিস্ট্যান্ট তখন আগস্টের কাছে গিয়ে জানায় যে জ্যাক তার পরবর্তী মিশনটি কিছুতেই করতে চাইছে না, কারণ এতে নাকি তার জীবনে ঝুঁকি রয়েছে। কথা শুনে আগস্ট কিছুটা রেগে যায়। সে তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে যেভাবেই হোক জ্যাককে এমন একটি অফার দিতে, যেই অফার জ্যাক চাইলেও কখনো প্রত্যাখ্যান করতে পারবে না। অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই, জ্যাক তার সেই মোটরসাইকেলটি নিয়ে একটি ফ্যাক্টরির মতো জায়গাতে আসে। এটাই মূলত ছিল তার বাড়ি। জ্যাকের আপন বলতে আসলে তেমন কেউই ছিল না। তো এখানে দেখা যায় যে জ্যাকের ঘরের মধ্যে পুরনো একটি জাহাজ ছিল, যেটাকে মূলত সে তার বিভিন্ন কাজে লাগিয়ে থাকে। আর জ্যাক মূলত তার বাড়ির প্রত্যেকটি জায়গাতে বিভিন্ন ধরনের ট্র্যাপ তৈরি করেছে, কারণ এখন পৃথিবীর কাউকে বিশ্বাস করা যায় না। পৃথিবীর সমস্ত জায়গায় এখন অনেক বিপজ্জনক ছিল, কে কখন কার উপর হামলা করে দেয় এটা বলা যায় না। তাই জ্যাক আগেই প্রস্তুতি নিয়ে তার বাড়ির প্রত্যেকটি জায়গাতেই ট্র্যাপ সেট করে রেখেছে। এরপর আমরা দেখতে পাই যে জ্যাকের জীবনে কেউ না থাকলেও তার একটি কুকুর ছিল, যাকে সে খুবই ভালোবাসত। তো বাড়িতে ফিরে জ্যাক প্রথমেই তার কুকুরটিকে খাবার খেতে দেয়। এরপর জ্যাক সেখানে ঠান্ডা মাথায় বসে বসে তার পেমেন্ট চেক করছিল, অর্থাৎ কিছুক্ষণ আগে সে তার যে মিশনটি কমপ্লিট করে এসেছে সেটার জন্য তাকে যা দেওয়া হয়েছে সেগুলো সে চেক করছিল। এখানে দেখা যায় যে একটি সুটকেসের মধ্যে কিছু খাবার, পানি এবং কিছু জিনিসপত্র দেয়া আছে, যেগুলোর মধ্যে অনেক পুরনো এবং পপুলার একটি অ্যালবামও ছিল। জ্যাক তখন তার বাড়িতে থাকা একটি গ্রামোফোনের মধ্যে সেই অ্যালবামটির মাধ্যমে গান বাজাতে শুরু করে এবং খুবই আনন্দের সাথে সেখানে বসে বসে একা একা ড্রিঙ্ক করতে থাকে। তো এখানে অনেক ড্রিঙ্ক করার পর জ্যাক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আর ঘুমের মধ্যে সে এখানে খুব সুন্দর একটি স্বপ্ন দেখছিল। সে এখানে দেখতে পায় যে সে ছোট্ট একটি বোটে করে খুবই সুন্দর একটি জায়গাতে রয়েছে। একটি নদীর উপর দিয়ে সে সেই বোটটি নিয়ে পুরো দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে। মূলত এটা একসময় জ্যাকের স্বপ্ন ছিল। এদিকে এমন সময় একটি আওয়াজ শুনতে পেয়ে জ্যাক দ্রুত ঘুম থেকে উঠে পড়ে আর সে তার বন্দুকটি বের করে আশেপাশে দেখতে থাকে যে সত্যি সেখানে কেউ এসেছে কিনা। জ্যাক বন্দুকটি নিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে আর সে এখানে দেখতে পায় যে তার তৈরি করা ট্র্যাপের মধ্যে একজন সোলজার আটকে আছে। জ্যাককে দেখে সেই সোলজার তার কাছে সাহায্য চায় এবং তাকে বারবার বলতে থাকে যে সে কোনো চোর নয়, মূলত তার কাছে তাকে আগস্ট পাঠিয়েছে। সে তাকে কিছু অফার দিতে চায়, তাই সে ইমার্জেন্সি তাকে তার সাথে দেখা করতে বলেছে। কথা শুনে জ্যাক তখন সেখানে আর এক মুহূর্তেও দেরি করে না। এমনকি সে এখানে সেই সোলজারকে না ছাড়িয়ে সোজা চলে যায় আগস্টের সেই ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিটির মধ্যে স্পেশাল একটি জায়গা ছিল, যেখানে আগস্ট তার লোকদেরকে নিয়ে একটি টেবিলে বসে জ্যাকের জন্যই অপেক্ষা করছিল। এরপর জ্যাক তখন সেখানে এসে সোজা তার সামনে বসে পড়ে। আর যেহেতু সে এখানে তার কাছে বসার জন্য অনুমতি নেয়নি, তাই আগস্ট এখানে তাকে বলে, আমি তোমার মতো মানুষ অনেক কম দেখেছি, তোমার কিন্তু অনেক সাহস। তুমি কি জানো, তোমাকে দিয়ে আমি যেই কাজটি করিয়েছি এই ধরনের অনেক কাজ আমি অনেককে দিয়েই করিয়েছি, কিন্তু তোমার মতো এত দক্ষ আমি কাউকেই পাইনি। তোমার মাঝে গোপন জিনিসকে খুঁজে বের করার যে ট্যালেন্ট রয়েছে সেটা আমাকে পুরোপুরিভাবে ইমপ্রেস করেছে। তাই আমি চাই তুমি আমার হয়ে আরো কাজ করো। এরপর আগস্ট এখানে জ্যাককে আরো বলে, আমি যতদূর জানি তোমার বোটের প্রতি অনেক দুর্বলতা রয়েছে, তাই না? তাই তুমি যদি এবারের মিশনটি কমপ্লিট করে ফেলো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে অনেক দামি একটি বোট উপহার দেব। এবার বোটের কথা শুনে জ্যাক তখন তার কাছে মিশনটির ব্যাপারে জানতে চায়। আগস্ট তখন তাকে বলে, তোমাকে আসলে বিশ্ববিখ্যাত মোনালিসা পেইন্টিংটি উদ্ধার করতে হবে। যেহেতু এখন পুরো পৃথিবী একদম ধ্বংস হয়ে গিয়েছে, তাহলে নিশ্চয়ই যে জায়গাতে মোনালিসা পেইন্টিংটি রয়েছে সেখানে হয়তো তেমন কোনো গার্ড বা মানুষ নেই। তাই তুমি চাইলে খুব সহজেই পেইন্টিংটি উদ্ধার করতে পারবে। তবে পেইন্টিংটি মূলত এখন অনেক সিক্রেট একটি জায়গাতে রাখা হয়েছে। আমি নিশ্চিত যে তুমি খুব সহজেই সেই জায়গাতে পৌঁছে যেতে পারবে। আর এই মিশনটি পূরণ করতে তোমার যা কিছু প্রয়োজন, অর্থাৎ খাবার দাবার, বিভিন্ন জিনিসপত্র, সেই সব কিছু আমি তোমাকে দেব। তোমাকে শুধুমাত্র যে কোনো মূল্যেই মিশনটি কমপ্লিট করতে হবে। এখন আগস্টের কাছে একটি বোট পাওয়ার জন্য জ্যাকো তার প্রস্তাবে এবার রাজি হয়ে যায়।
জ্যাক তখন সেখান থেকে সোজা তার বাড়িতে চলে আসে। আর সে মিশনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে তার কুকুরটিকে নিয়ে সোজা সে মিটের কাছে আসে, যে কিনা মূলত আগস্টের অ্যাসিস্ট্যান্ট ছিল। জ্যাক তখন তার কুকুরটির দায়িত্ব এই অ্যাসিস্ট্যান্টের হাতে তুলে দেয়। সেই অ্যাসিস্ট্যান্ট তখন তার কথায় রাজি হওয়ার পর জ্যাক তার সেই মোটর সাইকেলটি নিয়ে তার নতুন মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যদিও জ্যাক তার প্রত্যেকটি মিশন তার বাইকের মাধ্যমে করে থাকে, কিন্তু এই মিশনটি যেহেতু অন্য দেশে ছিল, তাই আগস্ট তার জন্য সেখানকার এয়ারপোর্টে একটি বিমানের ব্যবস্থা করেছে। জ্যাক তখন সোজা সেই এয়ারপোর্টে চলে যায়, কিন্তু যখন সে এয়ারপোর্টে এসে বিমানটির অবস্থা দেখতে পায় তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ বিমানটির বিভিন্ন জায়গাতে বুলেট লেগে ছিদ্র হয়ে গিয়েছে। আর এমন বিমানে করে কোনো মিশনে যাওয়া মানে জীবন হাতে নিয়ে মিশনে যাওয়া। এরপর সে এয়ারপোর্টের একটি রুমের মধ্যে আগস্ট তাকে ডেকে পাঠায়। আর জ্যাক সেখানে গেলে সে তাকে সেখানে অনেক বড় একটি ম্যাপ দেখাতে শুরু করে। ম্যাপটির মধ্যে মূলত সেই জায়গাগুলোর নকশা ছিল, যে জায়গাগুলোর মাধ্যমে তাকে সেই পেন্টিং পর্যন্ত পৌঁছতে হবে। তাই আগস্ট এখানে তাকে খুব সুন্দরভাবে ম্যাপের নকশা বুঝিয়ে দিচ্ছিল। সেই সাথে সেখানে তাকে সেই সমস্ত রাস্তাগুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দেয়, যেগুলোর মাধ্যমে গেলে তার বিপদ কম হতে পারে। এরপর সেখানে জ্যাককে বলে, তুমি যখন প্যারিসে পৌঁছে যাবে, প্যারিসের ঠিক সেন্টারে তোমার সাথে আমার একজন লোক দেখা করতে আসবে। তুমি শুধুমাত্র সেই পর্যন্ত কোনো মতে পৌঁছে যাও, তারপর পরবর্তীতে কি করতে হবে সে তোমাকে সব বলে দেবে। এবার জ্যাক তখন সবকিছু রেডি করে মিশনের জন্য প্রস্তুত হয়ে যায়। আর সন্ধেবেলার শেষে বিমানে করে মিশনের উদ্দেশ্যে রওনা হয়। তার সঙ্গে করে বিমানের একজন পাইলটকেও দেয়া হয়েছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখা যায় পাইলট আর বিমানটিকে খুব একটা নিয়ন্ত্রণ করতে পারছিল না। তবে পাইলট এখানে তাকে বলে, কোনো চিন্তা করো না, আসলে বিমানের ফুয়েল লিক হচ্ছে, তবে এতে আমাদের কিছু হবে না। কিছু দূর যাওয়ার পর আমাদেরকে শুধুমাত্র প্যারাশুটে করে লাফ দিতে হবে, বিমানে করে আমরা আর এগোতে পারবো না। তবে এমন পরিস্থিতি দেখে জ্যাক এখানে খুবই ভয় পেয়ে যায়। আর সে দ্রুত সেখানে প্যারাশুট পড়তে পড়তে বলে, আমি আমার জীবনে কোনোদিনও প্যারাশুট ব্যবহার করিনি, এটাকে কিভাবে ব্যবহার করতে হয়। কিন্তু এই পাইলট সবসময় চিল মোডে ছিল। সে তাকে বলে, প্যারাশুট থেকে লাফ দেওয়া কোনো ব্যাপার না তো, আমাদেরকে শুধুমাত্র ভালো একটি পজিশন থেকে লাফ দিতে হবে। তাই বিমানটিকে কিছুদূর নিয়ে যাওয়ার পর যখন আমি তোমাকে লাফ দিতে বলবো, ঠিক তখনই লাফ দেবে। এখন জ্যাক সেখানে বসে তার অর্ডারের অপেক্ষা করছিল, যাতে করে তাকে বলা মাত্রই সে লাফ দিতে পারে। এরপর জ্যাক এখানে দেখতে পায় যে বেশ কিছু সোলজার সেখানে গুলি করছে, মূলত তাদের উপরে গুলি ছোড়া হচ্ছে। হয়তো তারা এমন একটি রেস্ট্রিক্টেড এরিয়াতে পৌঁছে গিয়েছে যেখানে গার্ডরা সেই জায়গাটি পাহারা দিচ্ছে এবং তাদেরকে ক্রিমিনাল মনে করে শুট করা হচ্ছে। এদিকে পাইলট এখানে কোনো মতে বিমানটিকে সেখান থেকে এগিয়ে নিয়ে যায়। আর সে এখানে জ্যাককে বলে, আসলে আমাদের প্ল্যানটি একটু ক্যান্সেল করতে হবে। আমরা তো কিছুটা দূরে যাওয়ার পর লাফ দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমাদেরকে এখন একটু আগেই করতে হবে, তা না হলে এই হামলায় আমরা মারা যেতে পারি। একথা শুনে জ্যাক তখন বিমানের দরজার কাছে চলে যায়। আর যখনই পাইলট তাকে লাফ দিতে বলে, ঠিক তখনই সে সেখান থেকে অনেক সাহস করে লাফ দেয়। আর খুবই অল্প সময়ের মধ্যে সে নিচে ল্যান্ড করতে পারে। কিন্তু ল্যান্ড করার কিছুক্ষণ পরেই জ্যাক বুঝতে পারে যে সে যেই জায়গাটিতে ল্যান্ড করেছে সেটা কোনো স্বাভাবিক জায়গা ছিল না, কারণ যেদিকেই জ্যাকের চোখ যাচ্ছিল সেদিকেই শুধু আগুন জ্বলছিল। এরপর জ্যাক যখন কিছুটা দূরে এগিয়ে যায় তখন সে সামনে তাকিয়ে দেখতে পায় যে কিছু মানুষকে সেখানে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। আসলে এই জায়গাটিকে একজন ধনী ব্যক্তি শাসন করছিল, তবে সাধারণ মানুষেরা তার বিরোধিতা করছিল, যার কারণে সে তার পাওয়ার ব্যবহার করে এভাবে মানুষকে মেরে ফেলছে। এসব দেখে জ্যাকের কাছে অনেক খারাপ লাগছিল। এরপর জ্যাক তখন সেই জায়গা থেকে বের হওয়ার জন্য আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই দেখা যায় একটি দেয়াল ভেঙে বিশাল বড় একটি ট্যাঙ্ক সেখানে চলে আসে। আর সেটা এখানে জ্যাককেও মারার জন্য একদম প্রস্তুতি নিচ্ছিল। এরপর ট্যাঙ্কটির মাধ্যমে যখনই জ্যাকের উপর অ্যাটাক করা হবে, ঠিক তখনই দেখা যায় সেখানে একটি মিসাইল এসে পড়ে, যার ফলে ট্যাঙ্কটি সেখানেই থেমে যায়। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে আন্দোলনরত অনেক মানুষেরা চলে আসে, আর তারা সোজা ট্যাঙ্কের উপরে চড়ে ট্যাঙ্কের ঢাকনাটি খুলে ফেলে। এরপর সেখানে তারা গ্রেনেড দিয়ে হামলা করতে শুরু করে, যার ফলে ট্যাঙ্কের ভেতরে থাকা সমস্ত সোলজাররা মারা যায়। অন্যদিকে আমরা ভলকভ নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। মূলত এই পুরো শহরে যে এখন রাজত্ব চালাচ্ছিল সে হচ্ছে এই ভলকভ। ভলকভ আসলে অনেক বেশি ভয়ানক এবং খারাপ একজন মানুষ ছিল। মানুষের জীবন নিয়ে তার কোনো কিছুই যায় আসে না। ভলকভের আবার অনেক কাছের একজন লোক ছিল, যে কিনা মূলত ছিল তার রাইট হ্যান্ড। তার নাম হচ্ছে গর্নিচ। তো গর্নিচ এখানে ভলকভকে জানায় যে কিছুক্ষণ আগে তার একটি বিমানের উপর হামলা করেছিল, আর তখন তারা দেখতে পায় যে একজন ব্যক্তি প্যারাশুটে করে নিচে নামছে, হয়তো সে আশেপাশের কোথাও ল্যান্ড করেছে। ভলকভ তখন গর্নিচকে বলে,
যে যত তাড়াতাড়ি সম্ভব সে যেন তাকে খুঁজে বের করে তার সামনে নিয়ে আসে। গর্নিচ তখন তার কাজে লেগে পড়ে। অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই। দেখা যায় যে জ্যাকের হাঁটতে হাঁটতে একদম সকাল হয়ে গিয়েছে, আর এখন সে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গিয়েছে, যেটা কিনা মূলত একটি ধ্বংসপ্রায় শহর ছিল। কিছু দূর যাওয়ার পরেই জ্যাক বুঝতে পারে যে এটি একটি বস্তি এলাকা, যেখানকার মানুষেরা ওয়ার্ল্ডকাপের ভয়ে সবসময় আতঙ্কিত থাকত, আর তারা খুবই কষ্টে তাদের জীবনযাপন করত। তবে এখানকার আশেপাশে সবাই খুবই নোংরা এবং পুরাতন জামাকাপড় পরেছিল, তাই জ্যাককে দেখে খুব সহজেই বোঝা যাচ্ছিল যে সে অন্য কোনো জায়গার মানুষ। এজন্য জ্যাক তখন একটি ময়লার স্তূপের কাছে যায়, আর সেখান থেকে সে কিছু কাপড় কুড়িয়ে পায়, আর সে তার পরনের ভালো কাপড়গুলো একটি জায়গাতে লুকিয়ে ফেলে সেই পুরনো কাপড়গুলো পরে নেয়, যাতে করে সবাই তাকে দেখে এখানকারই মানুষ ভাবে। জ্যাক সামনে তাকিয়ে দেখতে পায় যে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে আছে। সে তখন সেই মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এখানে আসলে একটি সোলজার টিমের লিডার সকলের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল। সে এখানে সবাইকে উদ্দেশ্য করে বলছিল যে আমাদের লিডার ওয়ার্ল্ডকাপ কড়াকড়িভাবে নির্দেশ দিয়েছে, এবং আপনারা সবাই জানেন যে পুরো শহরে এখন কারফিউ চলছে, আর যদি কোনো মানুষ ভুল করে এই কারফিউ ভঙ্গ করার চেষ্টা করে তাহলে তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি পেতে হবে। এরপর দেখা যায় সোলজারদের লিডার তখন দুজন ব্যক্তিকে সকলের সামনে নিয়ে আসে, আর সে খুবই নির্মমভাবে তাদের দুজনকে সবার চোখের সামনেই মেরে ফেলে, যাতে করে তাদের পরিণতি দেখে বাকিরা ভয় পেয়ে যায়। এসব দেখে জ্যাক সেই জায়গা থেকে চলে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখা যায় কয়েকজন সোলজার জ্যাকের কাছে আসে, আর সে জ্যাকের হাতে থাকা ব্যাগটি তাদেরকে দিতে বলে। কিন্তু জ্যাক এখানে খুবই চালাকির সাথে ব্যাগটি একজন সোলজারের মুখে ছুঁড়ে মারে, আর সঙ্গে সঙ্গে বাকিদের সাথে ফাইট শুরু করে দেয়। এদিকে জ্যাককে যখন একজন সোলজার অ্যাটাক করতে যাবে তখন সে সেই সোলজারের হাত গাড়ির দরজার মধ্যে আটকে ফেলে, আর আরেকজন সোলজারের মাথা ধরে তাকে একদম গাড়ির গ্লাসের মধ্যে ছুঁড়ে মারে। এদিকে একজন সোলজার তার উপর চাকু দিয়ে হামলা করতেই যাচ্ছিল, কিন্তু জ্যাক কোনো মতে তার হাত ধরে ফেলে সেই চাকু দিয়ে তাকেই মেরে ফেলে। এভাবেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই জ্যাক সবাইকেই হারিয়ে দেয়। এরপর জ্যাক সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু এমন সময় ভেতর থেকে আরো একজন সোলজার বাহিরে বেরিয়ে আসে, আর সে এখানে তার একটি বন্দুক দিয়ে জ্যাককে গুলি করে মেরে ফেলতে যাচ্ছিল। তবে সে যখনই তাকে গুলি করতেই যাবে ঠিক তখনই তার পেছন থেকে একটি মেয়ে চলে আসে, আর মেয়েটি এখানে সেই সোলজারের গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলে। এই মেয়েটির নাম হচ্ছে ড্রিয়া। ড্রিয়া এখানে জ্যাকের কাছে এসে বলে যে সে মূলত আগস্টের টিমেরই লোক। আগস্ট তাকে এখানে জ্যাকের সাহায্যের জন্য পাঠিয়েছে। ড্রিয়া এখানে তাকে আরো বলে, তুমি যখন বিমান থেকে প্যারাশুটে করে নিচে ল্যান্ড করেছ তখন থেকেই তোমার উপর আমার নজর রয়েছে। আমি তো শুধুমাত্র এটা দেখছিলাম যে তুমি এখানকার পরিস্থিতিতে সার্ভাইভ করতে পারছো কিনা। যদি তুমি কোনো অপদার্থ মানুষ হতে তাহলে আমি তোমাকে এখানেই মরতে দিতাম, কারণ মিশনের সামনে আরো যা কিছু আসতে চলেছে সেগুলো অনেক বেশি ভয়ানক। কিন্তু তুমি নিজেকে প্রমাণ করতে পেরেছ, তাই আমি তোমার সাথে কাজ করতে প্রস্তুত। এরপর জ্যাক এবং ড্রিয়া লুকিয়ে লুকিয়ে শহর থেকে বেরিয়ে যেতে থাকে, কিন্তু এমন সময় সেখানকার একজন জেনারেল তাদেরকে লক্ষ্য করে ফেলে। জ্যাক এবং ড্রিয়া তখন একটি চার্চে ঢুকে যায়, আর সেখানে তাদের স্যামসন নামক একজন লোকের সাথে দেখা হয়। তার কাছে আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাপ রয়েছে, যেটা কয়েকজন মৃত আন্দোলনকারীরা খুব যত্ন সহকারে লুকিয়ে রেখেছিল। স্যামসন তখন তাদের দুজনকে সোজা একটি গ্যারেজে নিয়ে যায়, আর সে তাদেরকে একটি গাড়ি দেখায় যেটার উপরে সে কাজ করছিল। আসলে স্যামসন মূলত আগস্টেরই লোক ছিল। এরপর স্যামসন তাদেরকে ম্যাপের বাকি রাস্তাগুলো বুঝিয়ে দিতে থাকে, আর তার কাছে থাকা ম্যাপের কোণাতে একটি সিক্রেট কোড ছিল। এবার মিশনের পরবর্তী ধাপের জন্য স্যামসন তার গাড়িটি রেডি করে ফেলে। এদিকে ড্রিয়া জ্যাকের শরীরের ক্ষতগুলোতে মেডিসিন লাগিয়ে দেয়, কিন্তু এমন সময় সেখানে জেনারেল তার সঙ্গীদেরকে নিয়ে চলে আসে। তারা ভেতর থেকে সবাইকে বাইরে বেরিয়ে আসতে বলে। এদিকে স্যামসন এখানে জ্যাক এবং ড্রিয়াকে গাড়ি নিয়ে তৈরি হতে বলে, আর সে চলে যায় জেনারেল এবং তার লোকদের মনোযোগ নষ্ট করার জন্য। জেনারেল তখন স্যামসনকে বলে যে ভেতরে যারা আছে তাদেরকেও বের করতে, কিন্তু স্যামসন জানে যে ভেতরে আর কেউ নেই। জেনারেল তখন তার কয়েকজন লোকদেরকে ভেতরে পাঠিয়ে দেয়। এদিকে সুযোগ পেয়ে স্যামসন সঙ্গে সঙ্গে জেনারেলের হাতে গুলি করে দেয়, ফলে জেনারেলের সঙ্গীরাও তাকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে সোলজাররা ভেতরে গিয়ে জ্যাককে দেখতে পায়, তবে এমন সময় ড্রিয়া তাদের উপর হামলা করে দেয়। সে তাদের গুলি দিয়েই তাদের সবাইকে মেরে ফেলে, আর বাহিরে তখনও সোলজাররা স্যামসনের উপর গুলি করছিল, যার ফলে তারা ভেতরের কোনো আওয়াজ শুনতে পায় না। এরপর ড্রিয়া এবং স্যামসন যখন সেখান থেকে বের হতেই যাবে তখনই অনেক জোরে তাদের গাড়ির মধ্যে রেডিও বেজে ওঠে। এবার রেডিওর আওয়াজ সোলজাররা শুনতে পেয়ে যায়, আর তারা এক ইশারায় ট্যাঙ্কের মাধ্যমে পুরো চার্জকে একদম শেষ করে দেয়। কিন্তু এমন সময় জ্যাক এবং ড্রিয়া সেখানকার একটি দরজা ভেঙে পেছন দিয়ে তাদের গাড়িটি নিয়ে বেরিয়ে যায়।
যদিও সোলজাররা এখানে অনেক গুলি করছিল, কিন্তু বন্দুকের গুলি এই গাড়ির কোনো ক্ষতি করতে পারছিল না, যার ফলে জ্যাক এবং রিয়া খুব সহজেই সেই জায়গা থেকে পালাতে পারে। কিন্তু এমন সময় ভলকপের কয়েকজন সোলজার তাদের পিছু করতে থাকে, আর তারা খুব দ্রুত একটি চেক পয়েন্টের কাছে পৌঁছে যায়। সেখানে থাকা সোলজাররাও তাদেরকে গুলি করতে শুরু করে। তবে ততক্ষণে জ্যাক বুঝতে পেরেছিল যে তাদের গাড়িটি আসলে বুলেট প্রুফ, তাই সে কোনো কিছুর পরোয়া না করে তাদের গাড়িটি নিয়ে সেখান থেকে জাম্প করে পালিয়ে যায়। তবে কিছু দূর যাওয়ার পর আরো কিছু সোলজার তাদের পেছনে লেগে যায়, তাই বাঁচার জন্য জ্যাক তাদের গাড়িটি নিয়ে একটি বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে। তবে সোলজাররা যখনই তাদের উপর একটি বোম ফেলতেই যায়, তখনই সেই বোমটি অন্য একটি গাড়ির উপর লেগে যায়, যেটা কিনা সেখানকার রাস্তা ব্লক করে ফেলে। আর যারা বাইক নিয়ে তাদের পিছু করছিল, তারা সেই রাস্তা দিয়ে এসে সবাই উল্টে পড়ে যায়। এদিকে এই সুযোগে জ্যাক এবং রিয়া সেই জায়গা থেকে বেরিয়ে যায়, আর তারা খুব দ্রুত একটি টানেলের মধ্যে চলে আসে। তবে তখনও দুজন সোলজার তাদের পিছু করছিল। তবে এমন সময় তাদের সামনে অনেক বড় একটি ট্যাঙ্ক চলে আসে, আর আস্তে আস্তে সোলজাররা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এদিকে এমন সময় রিয়া একটি গ্রেনেড ছুড়ে দিয়ে বাইকে থাকা সোলজারদের অবস্থা খারাপ করে ফেলে। তবে এখনো সেই ট্যাঙ্ক তাদের পিছু করছিল এবং তাদের উপর হামলা করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু জ্যাক এবার এত দ্রুত ড্রাইভ করতে শুরু করে যে ট্যাঙ্কের নিশানা ভুল হয়ে অন্য একটি সোলজারদের গাড়িতে লেগে যায়, যারা কিনা জ্যাকদেরই পিছু করছিল। ফলে ফাইনালি জ্যাক এবং রিয়া সেই জায়গা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। এরপর রাতের বেলা তারা একটি নির্জন জায়গাতে আশ্রয় নেয় বিশ্রাম নেওয়ার জন্য। এমন সময় রিয়া তাকে বলে, তুমি কি জানো যে আমাদেরকে মারার জন্য এতগুলো মানুষ আমাদের পেছনে কেন লেগেছিল? কারণ তারা জেনে গিয়েছে যে আমরা সেই পেন্টিংটি উদ্ধার করতে যাচ্ছি। জ্যাক তখন বলে, একটা পেন্টিং এর জন্য এত কিছু? জানি যে পেন্টিংটি অনেক পপুলার একটি পেন্টিং, কিন্তু সেটার পেছনে এত মানুষ লেগে আছে কেন? রিয়া তখন তাকে জানায়, আসলে তারা মূলত সেই পেন্টিংটির পেছনে নয়, বরং পেন্টিংটি যে লকারের মধ্যে রয়েছে সেটার পেছনে আছে। কারণ সেখানে শুধুমাত্র পেন্টিংই নয়, বরং অনেক দামি দামি কিছু অস্ত্র আছে, যেগুলো বর্তমান পৃথিবীতে অনেক বেশি মূল্যবান। তাই ভলকপ সেটার সন্ধান করছে। এজন্য আমাদেরকে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছতে হবে। এরপর তারা দুজন মিলে আবারও সেখান থেকে রওনা হয়ে যায়। এমন সময় রিয়া জ্যাককে কাগজের একটি নৌকা দিয়ে বলে, আমি জানি তোমার বোট অনেক বেশি পছন্দ, তাই এটা আমি তোমার জন্য বানিয়েছি। জ্যাক এতে অনেক খুশি হয়ে যায়। এবার পরের দিন সকালে দেখা যায় যে ভলকপ তার সঙ্গীদেরকে নিয়ে তার একটি স্পেশাল ট্রেনের মাধ্যমে সেই পেন্টিং এর লকারটিকে খুঁজতে যাচ্ছে। অন্যদিকে আমরা জ্যাক এবং রিয়াকে দেখতে পাই, তারা দুজন মিলে একটি পরিত্যক্ত জায়গাতে এসেছে। মূলত সেখানে একটি লকার রয়েছে। তবে এখানে আসার পর রিয়া অনেক ভয় পাচ্ছিল, কারণ এখানে অনেক র্যাটস রয়েছে। আসলে র্যাটস হচ্ছে এক ধরনের মানুষ, যারা কিনা বহু বছর ধরে এখানকার কারাগারে বন্দী ছিল। তবে পৃথিবী ধ্বংসের পর বহুদিন যাবৎ যখন তারা কোনো খাবার খেতে পায় না, তখন তারা অনেক বেশি হিংস্র হয়ে ওঠে এবং তারা এখন মানুষকেই শিকার করে খায়। এদিকে রিয়া এবং জ্যাক সেখানকার সেই পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে ঢুকে যায়। আর যখনই তারা সেই লকারের কাছে পৌঁছে যায়, তারা দেখতে পায় যে লকারটি খোলা আছে এবং লকারটির মধ্যে কিছুই নেই। জ্যাক আবার এখানে বারুদের গন্ধ পাচ্ছিল, তাই সে বুঝতে পারে যে এখানে বারুদ দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে হয়তো লকারটি খোলা হয়েছে। হয়তো এই জায়গা থেকে সবকিছুকে সরিয়ে আরো কোনো সুরক্ষিত জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তারা দুজন মিলে সেখানকার অফিস রুমে একটি পুরনো ক্যাবিনেট খুঁজে পায়, যেটার পেছনে একটি নকল দেয়াল ছিল। জ্যাক আবার সেখানে অনেক পুরনো একটি নোটবুক খুঁজে পায়, যেখানে ফ্রেঞ্চ ভাষাতে কিছু একটা লেখা ছিল। তবে সেটা রিয়া বুঝত। রিয়া তখন জ্যাককে ট্রান্সলেট করে সেখানে থাকা সবকিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় এবং এখানে লেখা কোঅর্ডিনেটসগুলো সে জ্যাককে বলে। তবে জ্যাকের কাছে মনে হচ্ছিল যে এই কোঅর্ডিনেটসগুলোর মধ্যে কোনো ঝামেলা রয়েছে, কারণ এত সহজে সেই গুপ্তধনের কোঅর্ডিনেটস সম্পর্কে কেউ বলবে না। হয়তো এখানে এই কারণেই সেই কোঅর্ডিনেটসটিকে লেখা হয়েছে যাতে করে সেগুলোকে আরো লুকিয়ে রাখা যায়। জ্যাক তখন স্যামসনের দেয়া ম্যাপের মাধ্যমে আসল জায়গাটি সন্ধান করার চেষ্টা করছিল। এমন সময় দেখা যায় যে সেই বিল্ডিং এর মধ্যে র্যাটসরা ঢুকে পড়েছে। জ্যাক তখন দ্রুত সেই কোডটিকে সলভ করার চেষ্টা করছিল, আর অবশেষে অনেক চেষ্টার পর জ্যাক সেটাকে ডিকোড করেই ফেলে। সে সেই জায়গাটির নাম বের করে ফেলে। জায়গাটির নাম ছিল সেন্টার হাফ, যেটা কিনা ছিল অনেক ফেমাস একটি জায়গা। এদিকে এমন সময় দেখা যায় যে র্যাটসরা তাদের একদম কাছে চলে আসে। তবে তারা দুজন মিলে কোনো মতে সেখানকার পেছনের জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। জ্যাক আবার সেখান থেকে বের হওয়ার সময় সেখানে একটি বোম ফেলেছিল, যার ফলে র্যাটসরা যখনই সেই রুমটির ভেতরে ঢোকে তখনই সেখানে বিশাল এক বিস্ফোরণে তারা মারা যায়। এরপর তারা দুজন মিলে তাদের গাড়িতে চড়ে সেন্ট্রাল হাফের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এমন সময় রিয়া তার বেশ কয়েকজন সঙ্গীকে ফোন করে সেন্ট্রাল হাফে আসতে বলে।
যারা কিনা মূলত শহরের আন্দোলনকারী ছিল। অন্যদিকে ভলকোপ তার সঙ্গীদেরকে নিয়ে একটি জায়গাতে এসে থামে। আর সেখানে যাওয়ার পর ভলকোপ যখন সেখানে গাড়ির চাকার ছাপ দেখতে পায়, তখন সে তার সঙ্গীদেরকে নিয়ে সেই দাগের পিছু করতে থাকে। এভাবে করে তারা ঠিক সেই বিল্ডিংটিতে পৌঁছে যায় যেখানে জ্যাক এবং গ্রিয়া সেই নোটবুকটি খুঁজে পেয়েছিল। এমন সময় গণেশ সেখানে সেই নোটবুকটি খুঁজে পায় এবং সেখানে একটি ম্যাপও দেখতে পায়, যেটার মাধ্যমে ড্রিয়া এবং জ্যাক সেন্ট্রাল হাবের সেই জায়গাটিকে খুঁজে বের করেছিল যেখানে মূলত সেই লকারটি রয়েছে। তবে ভলকোপও অনেক চালাক ছিল। সে তখন তার একটি ইউভি লাইটের মাধ্যমে সেখানে ড্রিয়ার হাতের ছাপ দেখে সেই জায়গা সম্পর্কে জেনে যায়, যে জায়গাটির নাম হচ্ছে সেন্ট্রাল হাফ। অন্যদিকে জ্যাক এবং ড্রিয়া কোনো মতে সেন্ট্রাল হাফ পর্যন্ত পৌঁছে যায়। এরপর তারা দুজন মিলে সেখানকার একটি দরজার লক খুলে কোনো মতে সেই জায়গার ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর তারা দুজন মিলে একটি বিল্ডিং এর মধ্যে পৌঁছে যায়। তবে সেখানে গিয়ে তারা কিছুটা অবাকই হয়ে যায়, কারণ এখানে কোনো প্রকার সিকিউরিটি ছিল না। এমনকি তারা যখন বিল্ডিংটির ভেতরে চলে আসে, তখন তারা সেখানে বেশ কিছু চলতে থাকা মেশিন দেখতে পায়। তবে এখানে এত বড় বড় মেশিন দেখে জ্যাক এবং ড্রিয়া একদম অবাক হয়ে যায়, কারণ এই ধরনের মেশিনগুলো বিদ্যুৎ ছাড়া চলা কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু জ্যাক মনে করছিল এগুলো হয়তো সোলার দিয়ে চলছে। এদিকে আবার তারা সেখানে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল। ড্রিয়া তখন সেখানকার ব্লুপ্রিন্ট চেক করে দেখতে পায় যে এই আওয়াজটি মূলত এখানে থাকা ভল্টের এয়ার সিস্টেম থেকে আসছে। অর্থাৎ সেই সিক্রেট জায়গাটি মূলত একটি ভল্ট, যেখানে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে। তবে এই আওয়াজের কারণে জ্যাক এবং ড্রিয়া এটা বুঝতে পারে যে ভল্টটি এখনো একদম সুরক্ষিত আছে, সেটা কেউ এখনো ওপেন করেনি। জ্যাক তখন ম্যাপ দেখে প্ল্যান তৈরি করে। সে বলে যে পাইপের মাধ্যমে বাতাস ভেতরে প্রবেশ করছে, সেই পাইপের মাধ্যমেই তারা ভল্টের ভেতরে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সেই পাইপের মাঝখানে আবার বিশাল বড় একটি পাখা ছিল। ড্রিয়া তখন বলে যে সে সোলার প্যানেল খুঁজে বের করার চেষ্টা করছে, কারণ সেটা বন্ধ করলেই পাখাগুলো বন্ধ হয়ে যাবে। আর জ্যাক যেন ততক্ষণে পাইপের কাছে চলে যায়। জ্যাক তখন তার কথা মতো সেটাই করে। আর সেখানে যাওয়ার পর সে সেখানে অনেক লম্বা একটি দড়ি দেখতে পায়। সে তখন সেই দড়িটিকে একটি ওয়ালের সাথে শক্ত করে বেঁধে ফেলে। এরপর জ্যাক তার ব্যাগকে কাজে লাগিয়ে একটি সেফটি বেল্ট বানিয়ে ফেলে। এবার জ্যাক সেই দড়িটির মাধ্যমে আস্তে আস্তে সেখানকার সুড়ঙ্গের মাধ্যমে নিচের দিকে নামছিল। এরপর জ্যাক যখন সেই পাখাটির একদম কাছে চলে যায়, সে দেখতে পায় পাখাটি এখনো চলছে। তাই সে অপেক্ষা করছিল পাখাটি বন্ধ হওয়ার জন্য। কিন্তু এমন সময় দেখা যায় যে তার দড়িটি ছিঁড়েই যাচ্ছিল। অন্যদিকে ড্রিয়া অনেক খোঁজাখুঁজি করে কোনো মতে সেই সোলার প্যানেলের সিস্টেম পর্যন্ত পৌঁছে যায়। আর সে সঙ্গে সঙ্গে তার বন্দুকের মাধ্যমে সোলার প্যানেলগুলোকে নষ্ট করে ফেলে। এদিকে দড়ি ছিঁড়ে যাওয়ার কারণে জ্যাক যখনই নিচে পড়ে যায়, ঠিক তখনই পাখাটি বন্ধ হয়ে যায়, যার ফলে জ্যাক এবারের মতো বেঁচে যায়। জ্যাক তখন দ্রুত সেখান থেকে গিয়ে এয়ার সিস্টেমটি দেখতে যায়, কিন্তু সেই পুরো জায়গাটি পানি দিয়ে ভরা ছিল। জ্যাক তখন সেই পানির মধ্যে নেমে পড়ে আর সে সাঁতার কাটতে কাটতে একদম নিচে চলে আসে। কিন্তু ভল্টে পৌঁছানোর জন্য যে রাস্তাটি ছিল, সেই রাস্তাটি একটি লোহার দরজা দিয়ে বন্ধ অবস্থায় ছিল। এদিকে জ্যাকের তো নিঃশ্বাস একদম বন্ধই হয়ে যাচ্ছিল। জ্যাক তখন তার শরীরের সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে কোনো মতে সেই দরজার লকটিকে খুলে ফেলে। এরপর সে ফাইনালি সেই সিক্রেট জায়গাটিতে পৌঁছে যায়। এরপর জ্যাক সেখানে খুব সহজেই মোনালিসা পেইন্টিংটি পেয়ে যায়। এমন সময় সেখানে ড্রিয়াও চলে আসে। তবে তারা দেখতে পায় যে মোনালিসা পেইন্টিংটি আসলে আসল পেইন্টিং ছিল না। এটা মূলত ছিল বিশাল বড় একটি নিউক্লিয়ার বোম, যেটার উপরে মোনালিসা পেইন্টিংটি সেট করা আছে। জ্যাক তো এটা দেখে একদম অবাক হয়ে যায়, কিন্তু ড্রিয়া এই ব্যাপারে আগে থেকেই জানত। তাদেরকে মূলত এখানেই নিউক্লিয়ার বোমটি নেওয়ার জন্যই পাঠানো হয়েছে। ড্রিয়া তখন জ্যাককে বলে আসলে আমেরিকা যখন জাপানের উপর নিউক্লিয়ার বোম ফেলেছিল, তখন তারা একটি বোম রাশিয়ার জন্য রেখেছিল। আর এটা হচ্ছে সেই বোমটি, যেটার মালিক মূলত আগস্ট হতে চাচ্ছে। তবে আগস্টের উদ্দেশ্য এটা ব্যবহার করা নয়, বরং সে ভলকোপের মতো খারাপ মানুষদের হাত থেকে বোমটিকে বাঁচাতে চায়। কারণ ভলকোপ এটা পেয়ে গেলে কখন কি করবে সেটা বলা যায় না। কিন্তু জ্যাক তখন ড্রিয়াকে বলে, শোনো ড্রিয়া, তুমি আগস্টকেই বা কিভাবে বিশ্বাস করছো? এখনকার কোনো শহরেরই ওনারা ভালো নয়। কার মনে কি আছে সেটা বলা যায় না। এমনও তো হতে পারে যে ভলকোপ এই বোমের সাথে যা করতে চাইছে আগস্ট সেটাই করতে চাইছে। তাছাড়া ভলকোপের বিরুদ্ধে গিয়ে কোনো লাভ নেই, কারণ সে অনেক বেশি পাওয়ারফুল। তাই শেষ পর্যন্ত দেখবে ওই জিতবে। এদিকে এমন সময় সেখানে বেশ কয়েকজন আন্দোলনকারীরা চলে আসে, যারা কিনা ড্রিয়ার বন্ধু ছিল। কিন্তু এমন সময় জ্যাক তাদের সবাইকে বলে, আমি আর এই সমস্ত কাজে নিজেকে জড়াতে চাই না, তোমরা যা খুশি করো। এই বলেই জ্যাক সেখান থেকে সেই গাড়িটি নিয়ে চলেই যাচ্ছিল। তবে এমন সময় দেখা যায় যে ভলকোপ তার সঙ্গীদেরকে নিয়ে সেন্ট্রাল হাফ পর্যন্ত পৌঁছে যায়। আর এমন সময় ভলকোপের লোকেরা সেখানে অনবরত শুট করতে থাকে।
যার ফলে আন্দোলনকারীরাও তখন তাদেরকে শুট করতে বাধ্য হয়। কিন্তু ভলকোপের লোকেরা তাদেরকেও সেখানে মেরে ফেলে। এদিকে ভলকোপ সেই ভোল্টের চাবি পেয়ে গিয়েছিল, তাই সে দ্রুত তার সঙ্গীদেরকে নিয়ে নিউক্লিয়ার বোম থেকে উদ্ধার করে সোজা তার ট্রেনে উঠিয়ে নেয়। অন্যদিকে জ্যাক মাঝ রাস্তায় এসে থেমে গিয়েছিল, আর সে সেখানে সেই ছোট্ট নৌকাটি দেখছিল, যেটা মূলত ড্রিয়া তাকে দিয়েছে। এটা দেখে জ্যাকের অনেক খারাপ লাগছিল, তাই সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে আবারও সেখানে ফিরে আসে। আর সে সেখানে অনেক মানুষের লাশ পড়ে থাকতে দেখে। সে তখন পাগলের মতো ড্রিয়াকে খুঁজতে শুরু করে, আর সৌভাগ্যবশত ড্রিয়া তখনও বেঁচে ছিল। ড্রিয়া তখন জ্যাককে বলে, তুমি একদম ঠিক বলেছিলে, আমরা যা কিছুই করি না কেন শেষ পর্যন্ত ভলকোপই জিতবে। কিন্তু জ্যাক তখন ড্রিয়াকে ভরসা দিয়ে বলে যে সে যেন কোনো চিন্তা না করে, সে কোনোভাবেই ভলকোপকে জিততে দেবে না। দরকার পড়লে ভলকোপের পুরো ট্রেনটিকে সে একদম উড়িয়ে দেবে। এরপর তারা দুজন মিলে অনেকগুলো বোম আলাদা আলাদা জায়গাতে লাগিয়ে দেয়। এই বোমগুলো মূলত ড্রিয়া এবং জ্যাক দুজনের ব্যাগের মধ্যেই ছিল। তারা নিজেদের সুরক্ষার জন্য এগুলো তাদের সাথে রেখেছিল। এদিকে জ্যাক তখন ড্রিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যে সেই পুরো বিল্ডিংটি একদম ধ্বংস হয়ে যায়, যেখানে মূলত নিউক্লিয়ার বোমটি ছিল। এবার সন্ধেবেলায় দেখা যায় যে অন্ধকারের কারণে ভলকোপের ট্রেনটি খুবই আস্তে আস্তে চলছিল। কিন্তু ভলকোপ এখানে প্রচণ্ড রেগে গিয়ে সেখানকার কন্ডাক্টরকে গুলি করে মেরে ফেলে। এরপর দেখা যায় ট্রেনটি অনেক দ্রুত গতিতে চলতে থাকে। এরপর ট্রেনটি খুব শীঘ্রই একটি ব্রিজের কাছে পৌঁছে যায়, যেখানে জ্যাক অপেক্ষা করছিল। সে সুযোগ পেয়ে ব্রিজ থেকে সোজা ট্রেনের উপরে লাফ দেয়। এরপর সে ট্রেনের দরজা খুলে সেখানে গ্রেনেড ছুড়ে মারে, যার ফলে সেখানেই কয়েকজন গার্ড মারা যায়। এরপর সে একজনের কাছ থেকে একটি বন্দুক কেড়ে নিয়ে বাকিদেরকেও সেখানে শুট করে মারতে থাকে। এদিকে গুলির শব্দ শুনতে পেয়ে গর্নেট সেখানে চলে আসে। গর্নেটও অনেক বেশি শক্তিশালী ছিল, ফলে তাদের দুজনের মধ্যে অনেক ফাইট হচ্ছিল। একসময় গর্নেট জ্যাককে এত জোরে লাথি দেয় যে জ্যাক সোজা সেই নিউক্লিয়ার বোমের কাছে গিয়ে পড়ে। এদিকে গর্নেট তখন আবারও জ্যাককে মারতে আসে, তবে এমন সময় সেখানে ভলকোপ চলে আসে, আর সে জ্যাককে দেখতে পেয়ে তাকে গুলি করতে শুরু করে। কিন্তু জ্যাক চালাকি করে গর্নেটকে তার সামনে দেওয়ার ফলে গুলি খেয়ে সেখানেই গর্নেটই মারা যায়। এরপর জ্যাক সুযোগ পেয়ে ভলকোপের উপরেই হামলা করে দেয়। জ্যাক এখানে কিছু কম্পাসের সাহায্যে ভলকোপের হাতের মধ্যে ছিদ্র করে ফেলে, আর তার কাছ থেকে সেই চাবিটি ছিনিয়ে নেয়। আসলে এই চাবিটি মূলত ছিল নিউক্লিয়ার বোমটিকে অ্যাক্টিভ করার চাবি। অন্যদিকে আমরা ড্রিয়াকে দেখতে পাই। ড্রিয়া জ্যাকের কথা মতো একটি নির্দিষ্ট জায়গাতে অনেকগুলো বোম সেট করছিল। এরপর দেখা যায় এটা ছিল অন্য একটি ব্রিজ। তো যখনই সেই ট্রেনটি ব্রিজের একদম কাছে এসে পৌঁছয়, তখনই সেখানে বোমগুলো ব্লাস্ট হয়ে যায়। এদিকে জ্যাক অনেক সময় আগে ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়েছিল। অন্যদিকে ভলকোপ বোমের আওয়াজ শুনতে পেয়ে সে ট্রেনটিকে স্লো করার চেষ্টা করছিল, কিন্তু এতে কোনো লাভ হয় না। বোমের বিস্ফোরণে অর্ধেক ব্রিজ একদম ভেঙে গিয়েছিল, যার ফলে ট্রেনটি অনেক দ্রুত গতিতে ব্রিজ থেকে সোজা পানিতে পড়ে যায়, আর সেখানেই ট্রেনটি একদম ধ্বংস হয়ে যায়। তবে এসব কিছু দেখে ড্রিয়া সেখানে প্রচণ্ড কাঁদছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল যে জ্যাকও সেই ট্রেনের মধ্যেই আছে। তবে ঠিক এমন সময় জ্যাক ড্রিয়ার কাছে এসে বলে, আশ্চর্য ব্যাপার, আমি তোমার জন্য এত কষ্ট করে মিশনটিকে কমপ্লিট করলাম, আর তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো। জ্যাককে দেখে তো এখানে ড্রিয়ার খুশির কোনো সীমা থাকে না। সে সঙ্গে সঙ্গে জ্যাককে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। এই ঘটনার পর প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। এরপর আমরা ইংল্যান্ডে জ্যাককে দেখতে পাই। সে সুরক্ষিতভাবে ফিরে এসেছিল, আর আজকে সে সেই নিউক্লিয়ার বোমের চাবিটি আগস্টের হাতে তুলে দেয়। এরপর জ্যাক আগস্টকে জানায় যে বোমটি মূলত ট্রেনের সাথে ব্রিজের নিচের খাদে পড়ে গিয়েছে, তবে শুধুমাত্র এই চাবিটির মাধ্যমে এটাকে অ্যাক্টিভেট করা সম্ভব। আগস্ট তখন জ্যাককে বলে, তুমি কি সেই বোমটিকে আমার জন্য নিয়ে আসতে পারবে? কিন্তু জ্যাক তাকে বলে যে সে আজ থেকে ট্রেজার হান্টিং এর কাজ একবারে ছেড়ে দেবে, আর সে এখন থেকে নতুনভাবে তার জীবন শুরু করবে। সে আর কখনো কোনো বিপজ্জনক কাজে নিজেকে জড়াবে না। তবে আগস্ট তাকে কোনো আপত্তি জানায় না, বরং সে তাকে তার মিশনটি কমপ্লিট করার জন্য একটি বোট দেয়। এরপর আমরা কয়েকদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে জ্যাক তার সেই বোটটির সাহায্যে খুব সুন্দর একটি জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, ঠিক যেমনটা সে স্বপ্নে দেখত। তবে এখন আর সে একা নয়, বরং তার সাথে রয়েছে ড্রিয়া। তারা দুজন এখন একে অপরকে ভালোবেসে আপন করে নিয়েছে, আর তাই তারা দুজনই নতুন এক জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। তো এমনই একটি সুন্দর এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।